প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদেরকে গত ক্লাসে একাদশ অধ্যায় শেষ করেছি। আশা করি তোমরা সবাই বুঝেছো। কেউ যদি কিছু না বুঝে থাকো তাহলে আমাকে বলো যে কোন জায়গাগুলো বোঝোনি, আর ভালোভাবে পড়ে রাখো। আমি তোমাদের এটা থেকে SW চিঠি সবই নিব, আমি সিলেবাসটা শেষ করি তারপরে। আর তোমাদের আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা আমাদের 13 অধ্যায় শেষ হয়েছিল কিনা। তোমরা আমাদের জানিয়েছো যে আমাকে তোমাদের 13 অধ্যায় শেষ হয়নি, তাই আমরা 13 অধ্যায় এখন পড়াবো। 13 অধ্যায় পড়ানোর পরে আমরা রিভিশন দিব। তার 13 অধ্যায় পড়ানোর পরে আমরা একটা CW নিব, তারপরে চিঠি নিব। তোমরা ঠিকভাবে পড়াশোনা করবে, ঠিক আছে? স্কুলে যেহেতু পরীক্ষা হবে, তাহলে সেটার মূল্যায়ন কিন্তু খুব ভালোভাবেই হবে। সেটা তো তোমরা বুঝতে পারো যে স্কুলের পরীক্ষাগুলো কেমন হয় আমাদের, তাই তোমাদের প্রিপারেশন কিন্তু ভালো হতে হবে, যেটার ওপর তোমাদের ডিপেন্ড করবে সায়েন্স আর্টস। আর ভালোভাবে না পড়লে প্রমোশন পাবে না, তাই তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবে। যে কোনো কিছু না বুঝলে সাবজেক্ট টিচারকে ফোন দিবে, ফোন দিয়ে জেনে নিবে। আচ্ছা, আমরা আজকের ক্লাসে যাই। আজকে হলো ত্রয়োদশ অধ্যায় বা 13 অধ্যায়। 13 অধ্যায়ের নাম হলো বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। এই ওয়ার্ডগুলোর সাথে তোমরা পরিচিত, তোমরা এগুলো 6-7 থেকেই পড়েছো, তাই তোমরা এগুলো জানো যে কী কী আঞ্চলিক সংস্থা, কী কী আন্তর্জাতিক সংস্থা, আর এই সংস্থাগুলো কেন গড়ে উঠেছে। এত সারা বিশ্বে অনেক সংস্থা আছে, এত সংস্থা গড়ে ওঠার প্রয়োজন কি সেটা তোমরা জানো ভালোভাবে। তারপরে এখানে অনেক ভালোভাবে লেখা আছে। আবার পৃথিবী নামক আমাদের এই গ্রহটিতে রয়েছে মোট 195টি দেশ। তোমরা 7-এ হয়তো 96 বা 97টি পড়ে থাকবে। এখন আমাদের বইয়ে যেটা আছে আমরা সেটাই পড়ব। পৃথিবী নামে আমাদের এই গ্রহটিতে রয়েছে মোট 195টি দেশ। দেশগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবস্থিত। এগুলো রাষ্ট্রীয়ভাবে স্বাধীন ও সার্বভৌম হলেও আজকের দুনিয়ায় কোনো দেশের পক্ষেই অন্যের সহযোগিতা ছাড়া একা চলা সম্ভব নয়। বুঝতে পেরেছ? এরা স্বাধীন, সার্বভৌম, তারপরেও কোনো দেশ একা চলতে পারে না। সে গরিব দেশ হোক আর যত ধনী দেশই হোক, সবার সহযোগিতা দরকার হয়। সেই সহযোগিতাগুলো অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এমনকি রাজনৈতিক দিক দিয়েও হয়। 4টা দিক: অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এমনকি রাজনৈতিক দিক দিয়েও দেশগুলো একে অপরের ওপর কম বেশি নির্ভরশীল। বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও নিজেদের উন্নয়নের লক্ষ্যে তাদের পরস্পরের সহযোগিতা নিতে হয়। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং নিজেদের মানে প্রত্যেকটা দেশের নিজেদের উন্নয়নের জন্য প্রত্যেকের সহযোগিতা নিতে হয়, একে অপরের অর্থাৎ পরস্পরের সহযোগিতা নিতে হয়। যেমন একটি উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের খাদ্য, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। আমরা একটা উন্নয়নশীল দেশ, তাই আমাদের অনেক সমস্যা রয়েছে খাদ্যে, স্বাস্থ্য, শিক্ষা। বাংলাদেশ সরকারের একার পক্ষে এগুলোর সমাধান সম্ভব নয়। এজন্য অন্য দেশ ও সংস্থার সহযোগিতা প্রয়োজন হয়। মানে আমাদের একার পক্ষে এগুলোর এই যেসব সমস্যা রয়েছে, এগুলোর সমস্যার সমাধান সম্ভব নয়, তাই আমাদের অন্য দেশ ও সংস্থার সহযোগিতা নিতে হয়। একইভাবে বিশ্বের অন্যান্য দেশেরও রয়েছে অনেক সমস্যা। সকলের সহযোগিতার মাধ্যমে এসব সমস্যার সমাধান ও একটি শান্তিময় বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে পৃথিবীতে গড়ে উঠেছে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। এই যে কোশ্চেন হতে পারে 2 মার্কসের, 1 মার্কস বা 2 মার্কস জ্ঞানমূলক অনুধাবন যাই হোক না কেন হতে পারে, যে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলো গড়ে উঠেছে কেন। তোমরা জ্ঞানমূলকের মধ্যে লিখবা যে
মানে সকলের সহযোগিতার মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান ও একটি বিশ্ব শান্তি গড়ে তোলার লক্ষ্যে পৃথিবীতে বিভিন্ন ধরনের আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা গড়ে উঠেছে। তারপরে এই জ্ঞানমূলকে এগুলো লিখবা যে একবারে এই থেকে আজকের বিশ্বের কোনো দেশই একা মনের সহযোগিতা ছাড়া সম্ভব না। এর থেকে এই পর্যন্ত পুরাটা লিখবা। বুঝতে পেরেছ? অনুধাবন হলে আর জ্ঞানমূলক হলে এই লাইন হলেই হবে। এর মধ্যে কতগুলো গড়ে উঠেছে নির্দিষ্ট অঞ্চলকে ঘিরে এবং ওই অঞ্চলের দেশগুলো নিয়ে। সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, এগুলো তোমরা পড়েছো। এটা অঞ্চল ভিত্তিক, এর জন্য এটা আঞ্চলিক। যেমন সার্ক আমাদের দক্ষিণ এশিয়া, আসিয়ান এই অঞ্চলেরই দক্ষিণ পূর্ব, আর ইউরোপীয় ইউনিয়ন ইউরোপ নিয়ে, আর আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা নিয়ে, মানে এটা অঞ্চলে, যেটা সারা বিশ্বে কাজ করে না, নির্দিষ্ট কিছু এলাকায় কাজ করে, এই জন্য এটাকে বলে আঞ্চলিক সংস্থা। আর যে সংস্থাগুলো সারা বিশ্বে কাজ করে তাদেরকে বলা হয় আন্তর্জাতিক সংস্থা। যেমন জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন, ওআইসি, ইউনেস্কো, ইউনিসেফ, ফাও, ইউএনডিপি, ন্যাটো, ইউএনডিপি, ইউএনএফপিএ, এটা হলো ইউএনএফপিএ, এটা ইউএনডিপি, এগুলো তোমরা পড়বা। তারপরে হলো ওআইসি, মুসলিম দেশভুক্ত যারা তাদের হলো ওআইসি। ন্যাটো, তারপরে এই যে ইউনিসেফ, ইউনেস্কো, এগুলো হলো জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা যা জাতিসংঘের বিভিন্ন কাজে সহায়তা করে। এগুলো সবই সারা বিশ্বে কাজ করে, এই জন্য এরা আন্তর্জাতিক সংস্থা। এখন যদি প্রশ্ন আসে যে আন্তর্জাতিক সংস্থা কাকে বলে, লিখবা যে সংস্থাগুলো সারা বিশ্বের মানুষের জন্য কাজ করে তারা হলো আন্তর্জাতিক সংস্থা। উদাহরণ দিয়ে দেবে। আঞ্চলিকের ক্ষেত্রে যে সংস্থাগুলো একটা নির্দিষ্ট অঞ্চলে কাজ করে সেটা হলো আঞ্চলিক সংস্থা, তখন উদাহরণ দিয়ে দেবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা অনেকগুলো আঞ্চলিক সংস্থা সম্পর্কে জেনেছি। অষ্টম শ্রেণীতে আমরা ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি, ফাও, হু, ইউএনএফপি এর সম্পর্কে জানব। এখন সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ হলো হু। কেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই যে করোনাকালীন বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরে, যার উপর ডিপেন্ড করে সারা বিশ্ব সেভাবে কাজ করে, তাই আমাদের এখানে হু হলো ইম্পর্টেন্ট। তাই তোমরা হু ইম্পর্টেন্ট পড়ে রাখবা, আর বাকিগুলোও ইম্পর্টেন্ট, সব ধরনেরগুলোই ইম্পর্টেন্ট। এখনকার প্রেক্ষাপটের কথা বললাম হু, এই জন্য ইউনেস্কো ইম্পর্টেন্ট, ইউএনডিপি ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট। ইউনিসেফ শিশুদের নিয়ে কাজ করে। আচ্ছা, এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি শিখব? বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। এই যে এখানে আমরা এটা পেরেছি। উল্লেখযোগ্য আন্তর্জাতিক সহযোগিতার সংস্থা যেমন ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি, ফাও এবং ইউএনএফপি এর গঠন, উদ্দেশ্য, কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারবো। কার্যক্রম মানে তারা কী কী ধরনের কাজ করতে পারে তার সংক্ষেপে এখানে লেখা আছে। আন্তর্জাতিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে এসব সংস্থার ভূমিকা মূল্যায়ন করতে পারবো। মূল্যায়ন শব্দটা মানেই হলো উচ্চতর দক্ষতার কোশ্চেন। বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সংশ্লিষ্টতা বিশ্লেষণ করতে পারবো। আন্তর্জাতিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা সম্পর্কে উদ্বুদ্ধ হব, মানে আমরা আরও উৎসাহিত হব আন্তর্জাতিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা রক্ষার ক্ষেত্রে। এটা পড়ার পরে এই অধ্যায়টা প্রথমে দেখো আছে ইউনিসেফ, ইউএনআইসিইএফ, এটার ফুল ফর্ম ইম্পর্টেন্ট। ফুল ফর্ম আমাদের জ্ঞানমূলকে আসে, তাই তোমরা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, যেহেতু শব্দটা চিলড্রেন তাই হলো শিশু তহবিল ফান্ড। এটা দেখে তোমরা নাম দেখে বুঝে যাবে যে কোনটা কোন বিষয়ে কাজ করে। যেহেতু এটা ইউনিসেফ, এর মূল কাজ হলো শিশুদের নিয়ে, যেহেতু এটার মধ্যে আছে কি চিলড্রেন ফান্ড। এখন তোমরা ইউনিসেফের সাথে মিনা কার্টুন তো ছোটোবেলা থেকে দেখে লিখছো যে লেখা থাকে ইউনিসেফ, সৌজন্য ইউনিসেফ, সহযোগিতা ইউনিসেফ, এরকম লেখা থাকে না? শিশুদের জন্য অনেক সব ধরনের কাজই বলতে গেলে ইউনিসেফ করে। দেখো, জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল বা ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, জরুরি শিশু তহবিল,
সিইএফ ইউনিসেফ জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিভিন্ন দেশের, বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে। ওরা সব দেশের কাজ করে, কিন্তু বিশেষ করে উন্নয়নশীল গরিব দেশের জন্য, উন্নয়নশীল দেশের জন্যই তো কাজ করা প্রয়োজন। যারা উন্নত দেশ তাদের জন্য তাদের সরকারি কাজ করতে পারে, তাদের অর্থনৈতিক অবস্থা ভালো তাই। আর উন্নয়নশীল এবং গরিব দেশগুলো জন্য সহযোগিতার দরকার হয়, সেক্ষেত্রে কাজ করে সহযোগিতার জন্য কোন সংস্থা? হ্যাঁ, ইউনিসেফ। বুঝতে পেরেছ তোমরা? এরা কি করে? মাতৃ ও শিশু স্বাস্থ্য। তোমাদের কোশ্চেন হতে পারে আমরা শিশু নিয়ে কাজ করব, মায়ের কথা কেন আসলো? মা যদি সুস্থ থাকে শিশু সুস্থ থাকবে, মা যদি সুস্থ সবল থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ সবল হবে। তাই শিশুদের স্বাস্থ্য পুষ্টির জন্য সবার আগে মায়ের স্বাস্থ্য পুষ্টি ভালো রাখা দরকার। মা যদি পর্যাপ্ত স্যানিটেশন, তারপর পুষ্টি বিষয়ক শিক্ষা, সব ধরনের শিক্ষা পায় তাহলে সেও একটা সুস্থ শিশু দিতে পারবে, একটা ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ দিতে পারবে। তাই আমাদের সব কিছুর আগে মায়েদের দিকে খেয়াল রাখতে হবে। তাই ইউনিসেফ শিশুদের ক্ষেত্রে কাজ করার জন্য মায়েদের নিয়েও কাজ করে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ, এগুলো পয়েন্ট করে রাখবে। প্রথমে কি? মাতৃ ও শিশু স্বাস্থ্য, তারপরে পুষ্টি ও রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, একদম প্রাথমিক পর্যায়ে যে ধরনের স্বাস্থ্য পরিচর্যা সেটা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি কাজ করে। সবসময় এগুলো দেখবা যে শিশুদের ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ, কারণ নারীরা শিশুদের হাতেই মানে মায়ের গর্ভে জন্ম হয়, সেখান থেকে মা যদি ভালো পুষ্টিকর খাবার খায়, মা যদি স্বাস্থ্যসম্মত সচেতন হয়, স্যানিটেশন সম্পর্কে ভালো জানে, তারপরে মার যদি শিক্ষা থাকে তাহলে একটা সুস্থ শিশু জন্ম হয়। এবং মা যদি নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, তাহলে আর্থিক দিক থেকে কি হয়? নারী সচ্ছল হলে সেই শিশুর অপুষ্টিতে ভোগে না। তাই এটা খুবই জরুরি। মানে আমরা কি জানলাম কাজগুলো? মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ, পুষ্টিকর খাবার খেয়ে কিভাবে আমরা রোগ প্রতিরোধ করতে পারি, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি কাজ করে। দেখো এটা প্রথম কিভাবে এই ইউনিসেফ গঠিত হয় সেটা দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ইউনিসেফ 1946 সালে প্রতিষ্ঠিত হয়, অনেক আগে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 45 সালে, তখনই ওরা 45 সালের অক্টোবরে, তাই না? 24 অক্টোবর তো জাতিসংঘ তৈরি হয়। তো তখন 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ, দেখো তারপরই তৈরি হয় ইউনিসেফ। কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র শেষ হয়, সেই শিশুদের যে যুদ্ধ বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ত্রাণ সহায়তার জন্য এই সংস্থা জাতিসংঘ গঠন করে, যেটা 1946 সালে প্রতিষ্ঠিত হয়। 1950 সালের পর থেকে এটি বিশ্বের স্বল্পোন্নত উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে আসছে। দেখো প্রথমে এর একটা মূল কাজের লক্ষ্য ছিল কি? মানে দ্বিতীয় যুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সহায়তা করা। পরবর্তীতে এটা 1950 সাল থেকে বিশ্বের স্বল্প উন্নত মানে কম উন্নত অথবা গরিব এবং উন্নয়নশীল এই রাষ্ট্রের শিশুদের জন্য, শিশুদের কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করে আসছে। সেই 1955 সাল থেকে তারা সারা বিশ্বেই কাজ করে আসছে। আর 1946 সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন ওদের মূল কাজ ছিল কোন বিষয়ের উপরে? যুদ্ধ বিধ্বস্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য করা। ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো দেখেও তোমরা সিকিউটা বুঝতে পারবে যে কোনটা থেকে আসছে। এরকম নিউ ইয়র্কে আরও একটা অবস্থিত আছে, সেটা তোমরা পড়লে বুঝবা। 1965 সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার পায়। কত সালে নোবেল পুরস্কার পায়? 1965 সালে।
1951 সালে ঢাকায় ইউনিসেফের অফিস প্রতিষ্ঠিত হলেও 1977 সালে ইউনিসেফ নিয়মিতভাবে এদেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করে আসছে। যদিও 1955 সালে ইউনিসেফ অফিস প্রতিষ্ঠা করে ঢাকায়, কিন্তু কাজ করে আমাদের স্বাধীনতা যুদ্ধের পর থেকে, মানে 1977 সাল থেকে মা ও শিশুর উন্নয়নে কাজ করে আসছে। দেখো, শিশুর সাথে মা ওতপ্রোতভাবে জড়িত। এখন তোমরা এটা থেকে কি পেলে? এটা থেকে পেলে এটা হলো একটা শিশু তহবিল, এটার ফুল ফর্ম পেলে, এটা কি কি কাজ করে এটা পেলে। এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কি কাজ করে। আর হলো প্রথম কেন এটা প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে কত সাল থেকে সারা বিশ্বে কাজ করে, সদর দপ্তর কোথায়, নোবেল পুরস্কার কত সালে পায়, ঢাকায় কত সালে অফিস প্রতিষ্ঠিত হয়, কত সাল থেকে ঢাকায় এর কার্যক্রম শুরু হয়। ঠিক আছে, এগুলো তোমরা নিজেরাই প্রশ্ন তৈরি করে নিজেরাই পড়বে, তাহলে মনে থাকবে। দ্বিতীয় হলো ইউনেস্কো, UNESCO, ইউনাইটেড নেশন, তারপরে এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তার মানে কি কি আছে দেখো, এডুকেশন আছে, বিজ্ঞান আছে, সংস্কৃতি আছে। ইউনেস্কো জাতিসংঘের একটি সামাজিক সংস্থা। এখন যদি কোশ্চেন হয় কোন সংস্থাকে সামাজিক সংস্থা বলা হয়, তাহলে বলবা যে ইউনেস্কোকে সামাজিক সংস্থা বলা হয়। কোন আন্তর্জাতিক সংস্থাকে সামাজিক সংস্থা বলা হয়? ইউনেস্কোকে সামাজিক সংস্থা বলা হয়। এটা কি কি নিয়ে কাজ করে? তিনটা জিনিস তো আমরা পেলাম, এডুকেশন, সায়েন্টিফিক, কালচারাল, সাথে আরেকটা আছে কমিউনিকেশন অথবা যোগাযোগ। এই চারটা নিয়ে ওরা কাজ করে। শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগ, এই চারটা হলো এর কাজের ক্ষেত্র। মনে থাকবে এই তিনটা। তোমরা এটার ফুল ফর্ম থেকে পেয়ে যাবে তিনটা কাজ। আরেকটা মনে রাখবা, যোগাযোগ বা কমিউনিকেশন। সি এর পরে আরেকটা সি। দেখো, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। এটি 1946 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে প্রতিষ্ঠিত হয়? 46 সালে। এই দুইটা একই সময়ে প্রতিষ্ঠিত হয়, ইউনিসেফ এবং ইউনেস্কো, 1946 সালে। ফ্রান্সের রাজধানী প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত। কোথায় সদর দপ্তর অবস্থিত? ফ্রান্সের রাজধানী প্যারিসে। বর্তমানে 195টি রাষ্ট্র ইউনেস্কোর সদস্য। মানে আমাদের বিশ্বের যে কটা রাষ্ট্রের কথা আমাদের বইয়ে বলা আছে 195টি, সবগুলোই এই ইউনেস্কোর সদস্য। ইউনেস্কোর সদস্য কতটি? 195টি। ইউনেস্কোর প্রধান লক্ষ্য হলো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্বের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। এটা হলো প্রধান লক্ষ্য। যদি পরীক্ষায় আসে যে ইউনেস্কোর প্রধান লক্ষ্য কী, তখন এই চারটা কথা লিখবা যে যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। বিশ্ব শান্তি জাতিসংঘের মেইন উদ্দেশ্য সৃষ্টির, সেটা তো জানোই। পৃথিবীর সব মানুষের মধ্যে ন্যায় বিচার, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্যে ইউনিসেফ কাজ করে আসছে। ইউনিসেফ কোন লক্ষ্যে কাজ করে আসছে সেটা লিখবা। যদি এই কোশ্চেনটা আসে তখন লিখবা পৃথিবীর সব মানুষের মধ্যে ন্যায় বিচার, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্যে ইউনেস্কো কাজ করে যাচ্ছে। এই দেখো, এই পর্যন্ত হলো এইটা। আর প্রধান লক্ষ্য কী কী? এই চারটা, যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। খুব সহজ কিন্তু। দেখো, ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র চারটি। কী কী কাজের ক্ষেত্র? শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, যোগাযোগ। শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, যোগাযোগ। ওকে, মূল কাজের ক্ষেত্র কয়টি ও কী কী? এইটা দেখো। 1972 সালের 27শে অক্টোবর ইউনেস্কো যোগ দেয়। কারা? বাংলাদেশ। 1972 সালের 27শে সেপ্টেম্বর ইউনেস্কোতে যোগ দেয়। তুমি এটা মনে রাখবে, 1972 উল্টালে হয় 27। ঠিক আছে, 1972 সালের 27শে অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। অক্টোবর কথাটার সাথে আমরা পরিচিত। জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী 24 অক্টোবর। 1973 সালে সরকার বাংলাদেশে ইউনেস্কো কমিশন গঠন করে।
বাংলাদেশ 1972 সালের 27 অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। তারপরে 1973 সাল থেকে ইউনেস্কো কমিশন 1973 সালে বাংলাদেশ কি করে, বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করে। এই কমিশন বাংলাদেশে ইউনেস্কোর কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে। মানে যদি কোশ্চেন আসে বাংলাদেশে ইউনেস্কো কিভাবে কাজ করে, লিখবা বাংলাদেশে বাংলাদেশ ইউনেস্কো কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন ইউনেস্কোর কর্মসূচি বাস্তবায়নের কাজ এই কমিশন মানে ইউনেস্কো কমিশন প্রতিষ্ঠা করে। এই কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে ইউনেস্কো কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে। বুঝতে পেরেছ? যদি বলে বাংলাদেশে ইউনেস্কো কিভাবে কাজ করে, তখন লিখবা যে 1973 সালে বাংলাদেশ সরকার বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করে। এই ইউনেস্কো কমিশনের মাধ্যমে বাংলাদেশ ইউনেস্কোর কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে। ইউনেস্কো বাংলাদেশ থেকে এই পর্যন্ত এটা চলে গেল। এখন বাংলাদেশের ক্ষেত্রে ইউনেস্কো কি কি কাজ করেছে দেখো। ইউনেস্কো বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ, বিশেষ করে বয়স্কদের শিক্ষা, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, নিরক্ষরতা দূরীকরণ, বয়স্কদের শিক্ষা, এটা কিন্তু শিক্ষার মধ্যে চলে আসে। বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, এটা শিক্ষা প্লাস বিজ্ঞান দুটার মধ্যে চলে আসে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সংস্কৃতির মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে, এটা খুবই ইম্পর্টেন্ট। সাংস্কৃতিক ঐতিহ্য যেমন আমরা জানি যে ইউনেস্কো কী করেছে আমাদের, দেখো শহীদ দিবসকে এই যে 21শে ফেব্রুয়ারিকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করেছে, যেটা সারা বিশ্বে পালিত হয়। ব্যাপারটা যে এটা সেটা না যে শুধু আমাদের ভাষা, মানে বিশ্বের সবাই সবার ভাষাকে শ্রদ্ধা করবে, সেটাই হলো এই আন্তর্জাতিক ভাষার মেইন থিম। এটা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আমাদের মাতৃভাষাকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করেছে, এটা কারা করেছে? ইউনেস্কো। এটা কিন্তু সংস্কৃতির কাজ, সংস্কৃতির একটা অংশ, সারা বিশ্বে স্বীকৃতি লাভ করে। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য, সুন্দরবন এবং বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য যেমন বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ ও নগাঁর পাহাড়পুর ও সোমপুর বৌদ্ধবিহার, এগুলো সংরক্ষণে ইউনেস্কো এগুলো ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে এনেছে। তোমরা এখানে পাও নাই, কিন্তু তোমরা জানো যে 7ই মার্চের ভাষণকে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজের অংশ করেছে এই ইউনেস্কো, একমাত্র অলিখিত মৌখিক ভাষণ, তাই না এটা? তারপরে মঙ্গল শোভাযাত্রা, মানে আমাদের পহেলা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা বের হয় সেটাকে ও বিশ্ব ঐতিহ্যের অংশ করেছে ইউনেস্কো। তারপরে আমাদের দুর্গাপূজা, সেটাকেও বিশ্ব ঐতিহ্যের অংশ করেছে ইউনেস্কো। আরও অনেক কিছু আছে, যেমন আমরা এগুলো আমাদের বইয়ে নাই, এগুলো তোমাদের এই চ্যাপ্টারের জন্য পরীক্ষা দেওয়ার দরকার নাই, তোমরা শুধু জানার জন্য এটা জেনে রাখবা, ঠিক আছে? যখন আসবে যে ইউনেস্কো বাংলাদেশের ক্ষেত্রে কি কি কাজ করেছে মূল্যায়ন করো, 4 মার্কসের একটা কোশ্চেন আসে এখান থেকে, তখন তোমরা এখানে যা আছে তাই দিবা। আর তুমি 7ই মার্চেরটা দিতে পারো, কারণ 7ই মার্চ আমাদের বইয়ে দ্বিতীয়তে আছে, তাই না? দ্বিতীয় অধ্যায়ে আছে, তাই তুমি চাইলে 7ই মার্চ সেটার মধ্যে যোগ করতে পারো, কিন্তু বাকিটা তোমার এখানে যোগ করার দরকার নেই, কারণ এটা আমাদের বইয়ে নাই। ক্লাস 8-এ বইয়ের বাহিরে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এটা একটা সামাজিক সংস্থা, ফুল ফর্ম পেরেছো। এর কাজের মেন ক্ষেত্র হলো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগ। বাংলাদেশের ক্ষেত্রে কি কি কাজ করেছে, কত সালে গঠিত হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে জানিও। আজকে আরেকটা পড়াবো, সেটা হলো ইউএনডিপি। আজকে পার্ট 3 পর্যন্ত পড়াবো, একদম ছোট। পার্ট 4, 5, 6 আর অনুশীলনী নেক্সট ক্লাসে শেষ করে দিব। দেখো, ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এখানে দিয়েই তোমরা প্রত্যেকটা নাম দেখেই বুঝতে পারবা যে উন্নয়ন, মানে জাতিসংঘ তো সারা বিশ্বে বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ করে, তাই না? সেই উন্নয়ন কাজ দেখাশোনা, তদারকি, কাজ ঠিকমতো হলো কি না, কম বেশি হলো কি না, কাজের কতটা অগ্রগতি হয়েছে, এই সব কিছু দেখাশোনা করে এই ইউএনডিপি। ইউএনডিপি 1965 সালে গঠিত হয়। এখন আমরা বলো তো, আমরা 65 সালের সাথে কি পরিচিত? একটু আগে 65 সাল কথাটা জেনেছি, বলতে পারবে? আশা করি পারবে। তোমরা পড়েছ যে ইউনিসেফ 1965 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পায়।
এখন দেখো ইউএনডিপি গঠিত হয় 1965 সালে। এর পুরো নাম ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটি জাতিসংঘের বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও তদারকি করে থাকে। নিউ ইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত। আরেকটা কোনটা জানলাম, নিউ ইয়র্কে এর সদর দপ্তর ইউনিসেফ। তার মানে ইউনিসেফ থেকে আমরা দুইটা জিনিস এটার মধ্যে নিতে পারি। 1965 সালে ইউএনডিপি গঠিত হয়, আর ইউনিসেফ 1965 সালে নোবেল পুরস্কার পায়। আর ইউনিসেফের সদর দপ্তর হলো নিউ ইয়র্কে, আর ইউএনডিপির সদর দপ্তরও নিউ ইয়র্কে অবস্থিত। বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ ও উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের সহায়তা করা ইউএনডিপির প্রধান কাজ। এটা কোশ্চেন, ইউএনডিপির প্রধান কাজ কি? ইউএনডিপির প্রধান কাজ কি? এটা কোশ্চেন, যে বিশ্ব থেকে দারিদ্র্য দূর করা এবং উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন। যেহেতু ইউএনডিপি তার মানে কি উন্নয়ন, তাই বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ এবং উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন সহায়তা করা ইউএনডিপির প্রধান কাজ। এই প্রতিষ্ঠানটি প্রধানত 6টি ক্ষেত্র নিয়ে কাজ করে। এটা খুবই অনেক সময় ক্ষেত্রগুলোও আসে পরীক্ষায় 2 মার্কসের জন্য। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, সারা বিশ্বে বা দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ, সংকট মোকাবেলা, পরিবেশ ও এনার্জি সংরক্ষণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং HIV/AIDS নিয়ে কাজ করে। কি করে? গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য দূর করার জন্য কাজ করে, সংকট মোকাবেলা মানে দারিদ্র্য দূর করার ক্ষেত্রে কি ধরনের সংকট আছে সেই সংকট মোকাবেলা করে, পরিবেশ সব ধরনের সংকটই দূর করে। কোনো কাজের ক্ষেত্রে যে ধরনের সংকট আসে, পরিবেশ ও এনার্জি সংরক্ষণ, পরিবেশ এবং শক্তি, এনার্জি হলো শক্তি, এগুলো সংরক্ষণ করা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং HIV/AIDS নিয়ে কাজ করে। 1972 সাল থেকে বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি সহযোগিতা করে আসছে। দেখো এই 1972 সালটা আমরা পরিচিত কোনটা থেকে? ইউনেস্কো থেকে। ইউনেস্কো 1972 সালের 27 অক্টোবর বাংলাদেশ ইউনেস্কোতে যোগ দেয়, আর এটাও ইউএনডিপিও 1972 সালে বাংলাদেশে সহায়তা করে আসছে। ইউএনডিপি বাংলাদেশ থেকে দারিদ্র্য দূরীকরণ, গ্রামাঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন, নারী